শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক। সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ, মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের অধিকাংশ মালামাল এ জেলার সড়ক দিয়েই উত্তরবঙ্গে আনা নেয়া করা হয়। কিন্তু সংস্কারের অভাবে ঝিনাইদহ যশোরের ভুটিয়ারগাতি, তেঁতুলতলা ও বিষয়খালীর ৩১ কিলোমিটার মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে এ রুটের যাত্রী ও চালকরা। সলিংয়ে আছে ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এসব দুর্ঘটনার কারণে আমরা কতদিন আছে ভোগান্তি পাবো। এই রাস্তাতে যে অবস্থা, রাস্তাতে গাড়ি চালানো যাচ্ছে না। কালকে রাত থেকে বিপদে পড়ে রয়েছে, না দেখতাম তাহলে তো আর রাস্তা ক্ষয়ক্ষতি হতো। রাস্তায় অটোমেটিক ধুলো, এতে পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। সরকার আমাদের এদিকে কোনো নজর দিচ্ছে না। শুধু তাই নয়, এই সড়কে অতিরিক্ত ধুলাবালির কারণে হাঁপানি, অ্যাজমা ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। পাশে আমাদের বাড়ি ঘর, আমরা থাকতে পারি না, আমরা কোনো রোগ নেই, আমাদের অ্যাজমা রোগ আমরা মরে যাচ্ছি। ধুলোয় মুখ আইছে, নাক মাক জামে, ঠান্ডা মনে লাগে, ঠান্ডা খাচ্ছে না। আমরা দ্রুত এই যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত রাস্তা মেরামত চাই। মহাসড়কটি স্বাভাবিক হতে আরও কয়েক মাস লাগবে বলে জানান এই কর্মকর্তা। সলিং এবং এইচবিবি, যেটা ইটের এইচবিবি দিয়ে মেরামত করে দিয়েছি। আর ছোটোগুলা যেগুলো পট হোলস, সেগুলো আমরা বিটুমিনাস কাজ করে করেছি যেগুলো। আর এখন হচ্ছে বাকিগুলো চলমান আছে। তা আমার ধারণা হয়তো 1 থেকে 1.5 মাসের ভিতরে এটা মোটামুটি রাস্তাটা একদম ভালো পর্যায়ে চলে আসবে। দ্রুত সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয় চলাচলকারীদের। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম। ইফসিতা জনদুর্ভোগের আর এক নাম ঝিনাইদহ যশোর মহাসড়ক। এই সড়কের 31 কিলোমিটারের বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ, তৈরি হয়েছে খানাখন্দের। আসলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত রাতেও একটি ট্রাক কিন্তু এখানে দুর্ঘটনার কবলে পড়েছেন এবং সেটি কিন্তু রাস্তার মাঝে রয়েছে। এছাড়া এই সড়কটি কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত হয় না, ফলে এই ধরনের ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। তবে এই মহাসড়কটি সড়ক বিভাগের দায়িত্বে থাকলেও কিন্তু সড়কটি উন্নীতকরণের কাজ করছে উইকার প্রকল্প। অর্থাৎ এই উইকার প্রকল্পের কাজ ধীরগতির ফলেই কিন্তু এই ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং সড়ক বিভাগ বলছে যে আসলে এখন মেরামতের দায়িত্ব তাদের নেই। কিন্তু উইকার প্রকল্পের যে কর্তারা রয়েছে তারা বলছে যে তাদের এই কাজ শুধু কনস্ট্রাকশনের কাজ, মেরামতের কাজ নয়। তবেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় ইটের যে সলিং সেটি কিন্তু তারা তৈরি করেছে। কিন্তু আসলে যে জনদুর্ভোগ কমাতে বা মানুষের চলাচল স্বাভাবিক করতে যে মেরামতের কাজ, সেটি কিন্তু তারা যথেষ্ট করছে না। ফলে কিন্তু মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আর শুধু তাই নয়, ধুলাবালির কারণে এলাকার মানুষও কিন্তু রোগাক্রান্ত হচ্ছে। সেই সাথে এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গের মোংলা বন্দর এবং যে যশোর বেনাপোল স্থলবন্দর রয়েছে, সেই মালামাল কিন্তু উত্তরবঙ্গে যেয়ে থাকে। অর্থাৎ এটি কিন্তু একটি বিশাল ব্যস্ততম একটি শহর। তো আসলে এলাকার যারা স্থানীয় মানুষ এবং চলাচলকারী রয়েছে তারা কিন্তু দাবি করছেন দ্রুত সময়ের মধ্যেই এই রাস্তা মেরামত কাজ যেন করা হয়। ইফসিতা, এই ছিল মহাসড়কের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শীতে বেশি কষ্টে ভাঙনের কবলে পড়া শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। শুধু তাই নয়, শীতার্তদের জন্য সরকারের পক্ষ থেকে এখন মেলেনি গরম কাপড়। শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম গেল বছরের মাঝামাঝি নদী ভাঙনে হারিয়েছেন নিজের শেষ সম্বলটুকু। পদ্মাপাড়ের বালুর মাঠে এতদিন কোনো রকমের টিনের চালা দিয়ে তৈরি ছাপড়া ঘরে বসবাস করলেও শীতের কারণে কাবু হয়ে পড়েছে পরিবারটি।
পোলাপানলে শীতের ভিতরে অনেক কষ্টই, খাতা কম্বল নাই, কেউ না সাহায্য পাই না, কেউ দেওয়া না, কেউ দেখো না আমরা কিভাবে আসি না আসি। শুধু এই পরিবারটি নয়, অস্থায়ীভাবে আশ্রয় নেয়া অন্তত 2 শতাধিক পরিবার এখন অসহায়। সেই সাথে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাইত হলে ঘুমাইতেন না, রাইত হলে তালে টেকতারে না, দুগা খাওয়ার নাই, পেটে ভাত না থাকলে শীতে কি কষ্ট হয়। একটা কম্বলও কেউ আজ পর্যন্ত দিয়ে দেয় না, কোনো প্রশাসনের লোক আসে নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার কেউ এখানে কোনো সাহায্যের হাত বাড়ায় নাই। দিনে যেমন তেমন থাকতে পারি, রাত্রে ল্যাব তো সব কোনোটাই নাই। হয়তো আমরা অনেক অসহায় আছি, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এদিকে পদ্মায় বিলীন হওয়া পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ না হওয়ায় ছোট দুটি টিনের কক্ষে চলছে পাঠদান। নদীর কিনারে টিনের স্কুলে আমরা ক্লাস করি, শীত করে। স্কুলের নিচে অনেক বাতাস আসে, আমাদের অনেক শীত করে। নিচে মাটি না থাকার কারণে এখান দিয়ে প্রচুর বাতাস আসে, আমাদের শিক্ষার্থীরা এই কারণে প্রচণ্ড কষ্ট করে। দ্রুতই শীত বস্ত্র বিতরণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি সম্পর্কে কোনো জনপ্রতিনিধি বা চেয়ারম্যান বা অন্য কেউ আমাকে অবহিত করেনি। আপনি যেহেতু অবহিত করলেন, আমি অবশ্যই অতি সত্বর ব্যবস্থা নেব তাদের কাছে বিতরণ করার। সম্প্রতি জাজিরা উপজেলার কয়েকটি ইউনিয়নে কম্বল বিতরণ করা হলেও এই এলাকার মানুষের ভাগ্যে জোটেনি একটিও। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। শীত পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ী এবং নীলফামারী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে ঠান্ডাজনিত রোগের খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হবেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। ইপসিতা, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর হাসপাতালে। সকালে এসে এখানে যেটি দেখেছি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা শিশু এবং বৃদ্ধের সংখ্যা বেশি। এর মধ্যে অধিকাংশই আমরা দেখেছি ঠান্ডাজনিত কাশি, শ্বাসকষ্ট, জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি। পাশাপাশি এখানে যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানেও দেখেছি যে এই ডায়রিয়াতে আক্রান্ত হয়ে কিন্তু শিশুর সংখ্যা বেশি, এবং আজ কয়েকদিন ধরে এই রোগের আক্রান্তের সংখ্যা কিন্তু এখানে বেশ বেশি। কোনো এখানে 100 শয্যার এই রাজবাড়ী সদর হাসপাতালে এই মুহূর্তে কিন্তু প্রায় 200-র মতো এই রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তি রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু প্রতিদিন এই বহির্বিভাগে হাসপাতালে এসে কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে সেবা নিয়ে অনেকেই বাড়িতে যাচ্ছে। রাজবাড়ীর যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 50 শয্যার, সেখানেও আমরা দেখেছি যে এই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের রোগী কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তবে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের কিন্তু একটা ক্ষোভ রয়েছে, কারণ এখানে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন করে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে, কিন্তু সেখানে প্রত্যেকটি হাসপাতালে আমরা দেখেছি 8টি পদই শূন্য। এর মধ্যে বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদটিও শূন্য। ফলে ওই উপজেলা যারা রয়েছে তারা কিন্তু এই যে তাদের শিশু আক্রান্ত হলে যে বিশেষজ্ঞ চিকিৎসকের যে পরামর্শ পাবে সেটি থেকে তারা বঞ্চিত হয়ে জেলা শহর বা ফরিদপুরে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এই যে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই সময়ে এসে কিন্তু চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে এই যে রোগীর সংখ্যা যেমন বাড়ছে, কিন্তু যারা আক্রান্ত রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা সেবার এই বেহাল অবস্থা দেখে তারা কিন্তু ক্ষোভ নিয়ে অনেকটা বাড়ি ফিরছে। এই ছিল মূলত আমার কাছে সর্বশেষ। ইপসিতা। সুমন, ধন্যবাদ। এবার নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তকেন। রায়হান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমারে। এটি সীমান্তবর্তী একটি এলাকা। নীলফামারীতে 2টি আবহাওয়া কেন্দ্র রয়েছে, একটি এরকম সীমান্তবর্তী ডিমলায় এবং আরেকটি 40 কিলোমিটার সামনে সৈয়দপুরে আজকে যে আবহাওয়া অধিদপ্তরের যে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে তারা জানিয়েছে আজকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এটি গতকালকের তুলনায় প্রায় অর্ধেক ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা আসলে দিনকে দিন আরো ক্রমান্বয়ে হ্রাস পাবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা মৃদু শৈত্যপ্রবাহের একদম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এটা যদি আরো হ্রাস পেতে থাকে আসলে আমরা আমাদের সামনের দিকে শৈত্যপ্রবাহ এগিয়ে আসছে, এটা বলাই যেতে পারে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমার চারিপাশে কিন্তু এখনো ঘন কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ রোদের কোনো দেখা নেই। আমি কিছুক্ষণ আগে রাস্তাঘাটে যেটা দেখেছি যে গাড়ি ঘোড়া চলছে, তারা হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে। 2 দিন আগেও কিন্তু এরকমটা ছিল না পরিস্থিতি। মনে হয় যে আগামীতে আরো খারাপের দিকে যাচ্ছে, কুয়াশাচ্ছন্নতা বাড়বে, ফলে দুর্ঘটনা বাড়বে এবং পাশাপাশি এই শীতের এই প্রকোপ
এটি আসলে ছিন্নমূল মানুষ, তাদেরকে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলেছে, বিশেষ করে যারা স্টেশনে, বাস স্ট্যান্ডে বা এমনিতে বিভিন্ন মার্কেটের নিচে বাস করে থাকে, রাত্রি যাপন করে, তাদের জন্য কিন্তু এটা খুবই কুঁকড়ে দেওয়া একটা অবস্থা। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন আসলে এখানে শীতের কম্বল বিতরণ করেছে, কিন্তু চাহিদার তুলনায় এটি একেবারেই অপ্রতুল বলতে হবে। উপজেলা প্রশাসনকে 43 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে, তারা এটি নিজেদের মতন করে বিতরণ করেছে। জেলা প্রশাসন থেকে 21,200 মতন কম্বল বিতরণ করা হয়েছে। কৃষির উপরে সেই যে শীতের একটা প্রভাব সেটি একটা রয়েছে। আলু এই মুহূর্তে আপনি জানেন যে বীজের আলুর জন্য কিন্তু মাঠে আলু রয়েছে। দিনের বেলা অধিকাংশ দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি থাকছে এবং রাতে এবং সকালের দিকে অনেক তাপমাত্রা কম থাকছে। এর একটা প্রভাব পড়ছে কিন্তু আলুর উপরে। ফলন কম হলে আপনি জানেন যে আলুর দাম এমনিতেই কৃষক খুব কম পাচ্ছে, সেটি একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আরো যদি এই কারণে ব্লাস্ট এবং অন্যান্য ধরনের রোগ বালাই দেখা দেয় আলুতে, কৃষকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মানুষেরও অবস্থা সেরকম। এই যে তাপের বৈষম্য, দিনে এবং রাতের যে তাপের বৈষম্য, সেটি মানুষের প্রভাব পড়ছে তার শরীরে। এই ছিল আমার কাছে শীতের খবর নীলফামারী থেকে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম রাজবাড়ী এবং নীলফামারী থেকে। দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায়